সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, রাষ্ট্র রাজনীতি ও জবাবদিহির প্রশ্ন। এই প্রসঙ্গে কথা বলবো, সেই সাথে দিনের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য এবং মোশাররফ হোসেন, পটুয়াখালী 4 আসন। আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন অ্যাডভোকেট মোহসেন রশিদ, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও সভাপতি, মুসলিম লীগ। আপনাকে স্বাগত এই আয়োজনে। আমি শুরুতে ইবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসি। দেশের সর্বোচ্চ পদ এবং বাংলাদেশের বিশেষ বিশেষ দুটি পরিস্থিতিতে যাদেরকে আমরা সামাল দিতে দেখেছি, 2007-এর সময়ের কথা যদি বলি, 2024-এর বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি, সেটি নিয়ে একটু প্রশ্ন শুরু করতে চাই। সম্ভাব্য তালিকা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা বাংলাদেশেই নানান জল্পনা কল্পনা, নানান ধরনের কথাবার্তা চলছে। সম্ভাব্য প্রার্থী তালিকা নিশ্চয়ই আপনাদের কাছে আছে, একটু জানতে চাইবো। যেখানে সবচেয়ে বেশি কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, আপনার মুখ থেকে একটু। ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় অ্যাডভোকেট মোহসেন রশিদ সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মহামান্য যিনি রাষ্ট্রপতি ছিলেন ইতিমধ্যে পদত্যাগ করেছে। পদত্যাগ করার পর আমাদের সংবিধান অনুসারে এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছেন। যখন আমাদের পার্লামেন্ট আছে এবং আমাদের স্পিকার স্টিল আছে, নিয়ম অনুযায়ী স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন এবং সেইটাই অনুসরণ করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্রপতি বাংলাদেশের সাংবিধানিক প্রধান এবং এর গুরুত্বটা মহসিন ভাই আরো ভালো বলতে পারবেন। আগামীতে আরো বেড়ে যাবে। যদি হয় প্রশ্ন করেন কেন বেড়ে যাবে, এটার কারণটা হলো, ইতিমধ্যে দেখেছেন আগে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ছিল তখন ওই 3 মাস রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতির কাছে অটো চলে যেতেন, বিশেষ করে সশস্ত্র বাহিনী। এবং এখন আবার পঞ্চদশ সংশোধনী যখন বাতিল হয়ে গেল তখন অটোমেটিক কিন্তু 13দশ সংশোধনী রিভাইভ করলো। কিন্তু এখানে হাইকোর্টের যে ভার্ডিক্টটা আমরা দেখেছি সেখানে বলেছে যে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে তারা নিজস্ব মতামতের মাধ্যমে এখানে সংশোধন করতে পারবে। এই একটু আছে, তো একটা স্বাধীনতা আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি আগামী দিনে রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনীতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। অনেকে বলে রাষ্ট্রপতি একমাত্র কবর জিয়ারত করা ছাড়া কোনো কাজ নাই। কেয়ারটেকারের গভর্নমেন্টে কিন্তু সেই সুযোগটা কম বলে আমরা মনে করি। প্রচলিত নিয়মে রাষ্ট্রপতি আবারও নির্বাচিত হতে যাচ্ছে। আপনারা সহ বিভিন্ন রাজনৈতিক দল পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এর বাইরে সুযোগটা কোথায়, সেটি নিয়ে নিশ্চয়ই আমি অ্যাডভোকেট মোহসেন রশিদের কাছ থেকে শুনবো। আমি একটু জানতে চাইবো যে আপনারা সবসময় সংস্কারের যে প্রসঙ্গগুলো বারবার এসেছে সেখানে ক্ষমতার ভারসাম্যের কথাও আপনারা বলে এসেছেন। এক্ষেত্রে আমরা কি এই পরিবর্তনটা এবার দেখতে পারবো কিনা, যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য? এটা আপনি দেখবেন বিএনপির যে 31 দফার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দফা ছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। আমরা আশা করি যে আমাদের অনেকগুলি কমিটমেন্ট আমরা জাতির কাছে করেছিলাম, যেমন সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া, এটা আদালতের রায়, এটা সহজ হয়েছে। তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ কতদিন সে থাকতে পারবে, এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, আমাদের একটা আপার হাউস প্রতিষ্ঠা করা, আর্টিকেল 7 সংশোধন করে সংবিধান কার্যকরী করা, আমাদের প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, প্রধান নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন হবে, স্থানীয় সরকার কীভাবে, নানা বিষয়ে আমরা কিন্তু কমিটমেন্ট করেছিলাম। আপনি দেখেন যে ডক্টর ইউনূস সরকারের 133টি অর্ডিন্যান্সের মধ্যে ইতিমধ্যে প্রায় 98টা আমরা আইনে পরিণত করেছি। বাকিগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আমি যতটুকু আমাদের আইনমন্ত্রী সংসদকে অভিহিত করেছে যে সামনের অধিবেশনে অধিকতর গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করে এগুলি সংসদে পাশ করা হবে। সুতরাং আপনি যে কথাটা বলছেন আমরা অপেক্ষা করি যে যে আলোচনাগুলো হয়েছে সেখানে কি এই প্রসঙ্গ ছিল কিনা, যে রাষ্ট্রপতির হাতে কোন ক্ষমতার কতটুকু ছেড়ে দেওয়া হবে? একটা সাবটাইটেলের মতো একটা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে। এখন আমার মনে হয় নিশ্চয়ই একটা জনগণের ভোটে নির্বাচিত সংসদ, এই সংসদ আলোচনা করবে, সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত নেবে। এছাড়া তো আমি আর অন্য কোনো। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মোহসেন রশিদ। এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো, কেননা ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, কিন্তু সিএসির সাথে স্পিকারের বৈঠক হয়ে গেছে। ক্ষমতার ভারসাম্যর যে প্রশ্নটা আছে, নির্বাচনের পর বা ক্ষমতা পাওয়ার পর দলগুলো কিন্তু সেই বিষয়টি ভুলে যায়। আপনার কাছে কি মনে হয় সেক্ষেত্রে বিএনপি কি ব্যতিক্রম কিছু করবে কিনা? বিএনপি কি করবে না করবে সেটার উত্তর তো আমি আর দিতে পারবো না। করা উচিত বলে আপনি মনে করেন? তবে
রাষ্ট্রপতির যে ব্যাপার আছে এটা গুরুত্বপূর্ণ। যিনি চলে গেলেন, খেয়াল করবেন উনি কিন্তু 3টি সরকারের রাষ্ট্রপতি ছিলেন, ডোন্ট ফরগেট দ্যাট। এবং এর আগে কোনো সময় এরকম পরিস্থিতি হয়নি, নাম্বার 1। নাম্বার 2, শেখ হাসিনার এখান থেকে যে চলে যাওয়াটা, এরপরে একটি সংকট সৃষ্টি হয়েছে। কিভাবে হলো যে একজন প্রধানমন্ত্রী আছেন, ওনাকে আপনারা প্লেনে তুলে ইন্ডিয়ার সাথে আলাপ আলোচনা করে ওনাকে দিল্লিতে রেখে এসেছেন। আমি আর ডিটেলসে গেলাম না। কিভাবে রেখেছেন? এস প্রধানমন্ত্রী গেল, এখন ক্যাবিনেটও নাই। ইউনূস 8 তারিখে আসার আগে কে বা কাহারা সংসদ ডিসলভ করিয়ে দিয়েছে? রাষ্ট্রপতিকে দিয়ে। সংসদ ডিসলভ তো প্রাইম মিনিস্টার বা যে হবে, মানে মাঝে যে 3টা দিন সাংবিধানিক হ্যাঁ, শূন্যতার যে এইগুলি জায়গাটুকু, শূন্যতা, জি, এইটা নিয়ে তো অনেক কথা হয়েছে। তখন বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছিল যে যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায় তাহলে সরিয়ে দিলে একটি সংকট সৃষ্টি হবে, কি সাংবিধানিক শূন্যতা। শূন্যতা। দ্যাট ওয়াজ আ ভেরি কারেক্ট ডিসিশন। এইটাই হলো কনস্টিটিউশনালি ওরা যেই নিয়ে থাকুক, আমি জানি না কার বুদ্ধিতে হয়েছে, বাট অ্যাবসলিউটলি রাইট। তার কারণ হচ্ছে ওই মুহূর্তে যখন আপনার গভর্নমেন্ট নাই, তখন কিন্তু প্রধানমন্ত্রী, ক্যাবিনেট সব কিন্তু গিয়ে মার্জ হয়ে গেছে রাষ্ট্রপতির মধ্যে। বিকজ রাষ্ট্রপতি নির্বাহী যে আমাদের পার্ট আছে সংবিধানে, সেখানে উনি হলেন 1 নম্বর ব্যক্তি, দেন প্রাইম মিনিস্টার অ্যান্ড দেন দ্য ক্যাবিনেট। সো দ্যাট ওয়াজ সাচ এ গুড ডিসিশন টেকেন বাই বিএনপি। সেটা যদি না নিত বিএনপি তাহলে সিচুয়েশন অন্যদিকে চলে যেত। তারপরে কন্টিনিউ হলো কেন? যাকে তারপরে বলছে, তারপরে কন্টিনিউ হলো এই কারণে, বিকজ ইউনূসের তো কোনো ক্ষমতা নেই। আপনি যদি কাউকে সরিয়ে দেন, আপনি রাষ্ট্রপতি বানাবেন কিভাবে? সংসদ তো নাই, ইউনূস তো সরাইতে পারে না, বিকজ সংসদ নাই। তো সংসদ থাকতে হবে, তো ইলেক্ট করবেন কিভাবে আপনি কিন্তু রাষ্ট্রপতি? সেই প্রশ্নটা তো বারবার জামাত বা এনসিপি আরে এদের বাদ পক্ষ দেন থেকে তো জামাত বারবার টামাত, তো এসেছে। এগুলি ননসেন্স, ফরগেট দেম, বাদ দেন এগুলি। আপনি বানাতে পারবেন না, ইউ ডোন্ট হ্যাভ আ সংসদ। এখন একটি নির্বাচন হয়েছে, একটি নির্বাচিত সংসদ আছে আপনার কাছে। এখন সংসদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত করা। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, কেন, কিভাবে, এইগুলি ইউ ক্যানট ডিসকাস দিস। দিস ইজ বিটুইন দি রাষ্ট্রপতি অ্যান্ড প্রধানমন্ত্রী বা হোয়াট এভার। কিন্তু এটা কি ডিসকাসের ঊর্ধ্বে যে কেন তাকে ছুটির দিনে, এবং যে কথাটি বারবার আসছে যে না, তাকে ছুটি- বাধ্য করা হয়েছে, আপনার কাছে কি বাধ্য মনে কোথায় হয়? পেয়েছেন? আপনার কাছে না, না, কি বাধ্য মনে হয় পেয়েছেন কোথায়? যে বাধ্য এই মুহূর্তে কেন, বাধ্য পেয়েছেন কোথায়? এই মুহূর্তে কেন তাকে আসলে, না, না, বাধ্য পেয়েছেন কোথায়? আগে এইটা বলেন, আপনারা কেন আপনার এসব? কাছে মনে হচ্ছে যে এটা শারীরিক কারণেই শুধুমাত্র তিনি হি ইজ ভেরি পদত্যাগ সিক, করেছেন। আমি জানি, ঠিক আছে। আর বাধ্য শব্দটা কোত্থেকে আপনি পেলেন? এই লোকজনের বা এই যারা করে, এই বাধ্য শব্দটা কিভাবে আসে? উনি স্বেচ্ছায় করেছেন, উনি যেটা বলেছেন। ওনার যে ব্যাখ্যাটা ছিল পদত্যাগ করার পর, সেই ব্যাখ্যার মধ্যে কি আপনি সেই বিষয়টি খুঁজে পেয়েছেন কিনা? না, আমি তিনি পাই যখন না। নিজেকে বিশ্লেষণ করছিলেন যে আমি আসলে না। এই বিগত সময়গুলোতে কি কি করেছি, আমি পাই না, তার মধ্যে আপনি কোনো কিছু খুঁজে না, পান? কিছুই আপনার পাই কাছে না। মনে তার হচ্ছে কারণ স্বাভাবিক আছে, প্রক্রিয়া এটি তার কারণ আছে। 1 নম্বর হলো যে যখন প্রধানমন্ত্রী তারেক জিয়া হয়েছেন বা তারেক রহমান, তখন ওদের মধ্যে তো একটা কথা হয়েছে, কয়েকবারই কথা হয়েছে। তারেক রহমান বঙ্গভবনও গেছেন, ওখানে কথা হয়েছে। এই কথার মধ্যে উনি প্রেসিডেন্ট তখন নিজেই বলেছেন যে আপনাদের রাষ্ট্রপতি হওয়া দরকার, আপনি যখন মনে করবেন আমি চলে যাব, আমার কোনো প্রবলেম নাই। সো হি ইজ ভেরি সিক। উনি এখন ডিসাইড করছেন, এখন ধরেন উনার মধ্যে বা প্রধানমন্ত্রীর মধ্যে যদি কোনো কথা হয়েছে, আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক আছে, ওই 2 ব্যক্তির মধ্যে হয়েছে। এখন এটা যদি কেউ প্রকাশ করে বা কোনো বই লেখে এইগুলি নিয়ে, তাহলে আমরা জানতে পারবো, এখন তো আমরা জানি না। সো আমি মনে করি এটা একটা স্বাভাবিক পদ্ধতি
উনি চলে গেছেন। আর এই মুহূর্তে সরকার উইল ডিসাইড যে কাকে উনি রাষ্ট্রপতি করবেন, কোন ব্যক্তিকে করবেন, এবং ওনাদের যে প্রমিসেসগুলি আছে এইগুলি ওনারা কিভাবে ফুলফিল করবেন। বিকজ ভারসাম্য আনতে গেলে আপনাকে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে হবে। এই মুহূর্তে ওইটা হয়তো সম্ভব নাও হতে পারে, বিকজ 30 ডেজের মধ্যে তো আপনাকে ইলেকশন করতে হবে। ইলেকশন করার জন্য আপনাকে একটা শিডিউল দিতে হবে, নমিনেশন এই তারিখে হবে, অমুক এই তারিখে হবে, একটা শিডিউল আছে না, পুরো শিডিউল দিতে হবে, বাছাই করা হবে। এখন ধরেন যদি আর কেউ নমিনেশন না দেয় তাহলে ইলেকশন হবে না, যাকে আপনারা বলবেন সে ইলেক্টেড হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ মোশাররফ ভাই। আপনার কাছে আরো একটু ছোট করে এটারই সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটি হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে সেই আগের মতোই যদি সংবিধানে প্রফেসর মিয়া কারেক্ট করে দিলাম, সেই আগের মতোই যদি সংবিধানের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতায় থাকে তাহলে তিনি যা বলবেন রাষ্ট্রপতি সেই প্রজ্ঞাপনই জারি করে দেবেন। তো জুলাইয়ের এত রক্ত, এত বিপ্লবের কি প্রয়োজন ছিল? এটা ছিল না বলেই তো আমরা বিপ্লব করে বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছিলাম। আমি এই প্রশ্নের একটু উত্তর নেব, একজন দর্শক আছেন তার কাছ থেকে একটু ফিরে আসতে। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, বলবেন। আমি মুশাররফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে যে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, আপনারা কি এর ড্রাইভার গ্রহণ করবেন কিনা, এবং যারা জুলাই আন্দোলনে আমাদেরকে একসাথে এই মুক্তির আন্দোলন এনে দিয়েছিল তাদের উপরে হামলা কেন? অসংখ্য ধন্যবাদ আব্দুল ওয়াহাব মন্ডল। আপনার প্রশ্নের উত্তরটা এটা দিয়ে শুরু করি। আমি বলছিলাম যেটা হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে গাড়ি বহরে হামলা করা হয়েছে, তিনি সেই প্রশ্নটি করেছেন। এই দায়ভার আপনারা নেবেন আসলে কিনা? আমরা ওনার কাছ থেকে শুনলাম, আমি কিন্তু এখনো ডিটেল জানি না যে ওখানে কি হয়েছে। তো এখন আপনাকে লক্ষ্য করতে হবে রাজনৈতিক দলের কিন্তু একটা দায়িত্ব থাকে, সেটা হলো নেতৃত্বের প্রজ্ঞার মাধ্যমে জনগণকে তার যে বক্তব্য সেটাকে উপস্থাপন করা। কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখেছি, নিশ্চয়ই মহসিন ভাই আমার সাথে একমত হবেন, যে এনসিপির এক নেতা আছে নাসির উদ্দিন পাটোয়ারি, উনি নিজে যা বলে কতটুকু সে ওইটাকে ধারণ করে এটা নিয়েও সন্দেহ আছে মানুষের। এবং সবসময় উনি একটা এটাকে কি বলে একটা মানে একটা মিডিয়ার আলোচনায় উনি থাকতে অভ্যস্ত। এবং উনি কালকে একটি বক্তব্য বলেছে যে তারেক রহমানকে আমরা ক্ষমতা থেকে বিদায় করব। হ্যাঁ, বলতেই পারে, এটা কোনো ব্যাপার না, এটা গণতান্ত্রিক বাংলাদেশ, এটা সে তার বক্তব্য রাখবে। কিন্তু আপনি দেখতে হবে টোনটা কি আর কোন প্রেক্ষাপটে সেই কথা বলছে। এবং বাংলাদেশে যেখানেই যাক উনি কিন্তু এমন ধরনের কথা বলে তার কোনো দায়িত্ববোধ আছে বলে আমি একটা দলের উনি একটা দায়িত্বে আছে, সেই দায়িত্বের পরিচয় দিচ্ছে বলে আমি মনে করি না। সুতরাং বিএনপির হাজারো নেতা, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, হয়তো ওনার কোনো কথায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, তাদের মধ্যে বিক্ষুব্ধ তো। এখন সবার তো আন্ডারস্ট্যান্ডিং এক না, সবার তো টলারেন্স এক না, সবার তো সব কিছু গ্রহণ করার মতো সেই সক্ষমতা আপনার। নাসিরউদ্দিন পাটোয়ারি তো শুরু থেকেই এরকম, মানে এইটা সংকট তৈরি হয়েছে। এটা দেখবেন আমাদের সাথে না, এর আগে যশোর গিয়েছে, তাকে জনগণ ধাওয়া দিয়েছে। এর আগে সে ওই যে সীমান্ত এরিয়া গিয়েছে, ওখানে তাকে অপমান করেছে। এই কুমিল্লা না কোথায় গিয়েছে, সেখানে করেছে। সুতরাং এইটা তো তার নিজেরই বোঝা উচিত যে জনগণ কি প্রত্যাশা করে, কি শুনতে চায়, সেই অনুসারে যদি তার কার্যক্রমটা সে না করে তাহলে তো এরকম অবাঞ্ছিত ঘটনা ঘটতেই পারে। সুতরাং এই দায় ওনাকেই নিতে হবে। আপনার কাছে যে প্রশ্নটি রেখেছেন মিয়া গোলাম পরোয়ার যে প্রশ্নটি করেছেন যে সংবিধানের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, সেই বিষয়টি নিয়ে আসলে কি? আমি একটা স্টার্ট বলি, এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছে, তার বক্তব্য আমি শুনি হাইকোর্টে। আপনি দেখেন, ইচ্ছা করলেও আপনি আগের জায়গায় ফিরে যেতে পারবেন না। সেটি কিরকম? যেমন আপনি মনে করেন বাংলাদেশের মূল সংকটের মূল তো দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমরা সেই জায়গাতে বেরিয়ে গেছি, আমরা আগামী দিনে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। অর্থাৎ জনগণ এখন সার্বভৌম, জনগণ তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তার নেতা নির্বাচন করবে। এবং বাংলাদেশের আপনি যদি ইতিহাস দেখেন, জনগণ যখনই সুযোগ পেয়েছে তখনই জনগণ কিন্তু সঠিক রায়টা দিয়েছে। সুতরাং আপনি দিনের ইলেকশন রাতে করবেন, বিনা প্রতিদ্বন্দ্বী হবেন, আমরা মামুর হবে, সেই সুযোগ বাংলাদেশে নাই। সুতরাং আমি অধ্যাপক গোলাম পরোয়ারকে আমি বলবো যে উনি যেইভাবে জনগণকে বিভ্রান্ত করতে চায়, ওই জায়গায় যাওয়ার আমাদের আর কোনো সুযোগ নাই। এক, দ্বিতীয়ত আপনি দেখবেন আমরা কেয়ারটেকারের দেখেছি, আপনার 91, 96, 2000 এবং 2008 যদি কন্ট্রোভার্সিয়াল আছে যে আর্মিদের ম্যানিপুলেটেড ইলেকশন, যদি এই তিনটা নির্বাচনে আপনি ধরেন, জনগণ কিন্তু যদি আপনি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন,
জনগণের কাছে যে কমিটমেন্টগুলো করেছেন সেটা যদি পূরণ না করতে পারেন, জনগণ কিন্তু আপনাকে ক্ষমতায় রাখে না। যার জন্য 91 বিএনপি এসেছিল, 96 কিন্তু বিএনপি ছিল না। আবার আওয়ামী লীগ 96-তে এসেছিল, 2001-এ কিন্তু তারা ছিল না। সুতরাং গোলাম পরোয়ার যেভাবেই বলুক, আগের জায়গায় ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমি যদি অ্যাডভোকেট মহসিন রশিদ আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা থাকাটাকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনি কিভাবে দেখেন? অসীম ক্ষমতা কেন আছে ওনার কাছে? বিকজ সংবিধানে লেখা আছে যে দ্য প্রাইম মিনিস্টার ইজ দি চিফ এক্সিকিউটিভ। সেজন্য আছে, কিন্তু সবাই তো আছে তো সংস্কার লেখা, চেয়েছিল তো। না এখানে কথা আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনও তো পার্লামেন্টারি ফর্ম, ওইখানে তো এটা নাই। ওইখানে লেখা আছে দ্য প্রেসিডেন্ট ইজ দ্য চিফ এক্সিকিউটিভ। দিস ইজ এ বিগ ডিফারেন্স, এটা বুঝতে হবে আপনাকে। এই জন্যে অসীম ক্ষমতা। এখন কিভাবে, ওইখানেও তো একই জিনিস, প্রধানমন্ত্রী যা বলেন ওইটাকে ডিটো করেন উনি। ঠিক আছে, পাকিস্তানে একই পজিশন, মিলিটারিকে মাইনাস রাখতেছি, একই জিনিস, রাষ্ট্রপতিকে যেটা পাঠান উনি সই করেন। সো এই, বাট ওইখানে চিফ এক্সিকিউটিভ না। এইখানে তো আমরা বলে দিয়েছি যে প্রধানমন্ত্রী ইজ দি চিফ এক্সিকিউটিভ, তো ক্ষমতা তো ওনার কাছেই থাকবে। এটা তো আপনি নিতে পারবেন না। খালি দুইটা ব্যাপারে একটা চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট উনি করবেন, আর একটা কি যেন ওই সংসদের সংশ্লিষ্ট দলের প্রধানকে প্রাইম মিনিস্টারের জন্য আমন্ত্রণ প্রাইম মিনিস্টার আপনি সাংবিধানিক বিষয়টা বলছেন। আমি জানতে চাচ্ছিলাম, মানে আপনি শুধু একজন অ্যাডভোকেট তা না, আপনি আমাদের কাছে রাজনীতি বিশ্লেষকও বটে। আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম, যে বিষয়টা নিয়ে সংস্কারের কথা বিএনপিও বলে এসেছে, যে বিষয়টা নিয়ে সংস্কারের কথা অন্যান্য রাজনৈতিক দলও বলেছে, যে যাতে স্বৈরাচারতন্ত্রে আর কেউ ফিরতে না পারে, সেই ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর কখনো ফিরে না আসে, সেজন্য ক্ষমতার ভারসাম্য করাটা জরুরি। সেটিকে আপনি ভারসাম্য কিভাবে করবেন? প্রথমে তো আপনাকে এটা চিন্তা করতে হবে যে ভারসাম্য আনবেন কিভাবে। একদিকে চিফ এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টার, আর সব কিছু আবার যেতে হয় রাষ্ট্রপতির কাছে সিগনেচারের জন্য, বিকজ সেটা হলো আবার রুলস অফ বিজনেস। আপনি যদি রুলস অফ বিজনেস প্রধানমন্ত্রী এমেন্ড করতে পারেন, ও ক্যাবিনেট ক্যান ডু ইট, ওইটা সংসদ লাগবে না। প্রশ্ন হচ্ছে ভারসাম্য ক্রিয়েট করতে গেলে আপনাকে একমাত্র পথ হচ্ছে যে রাষ্ট্রপতিকে ডাইরেক্টলি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে ইলেকশন করায় নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে উনি জনগণের প্রতিনিধি হয়ে যাচ্ছেন। এখন এইটা আমি যদি বলি তখন আপনি বলবেন ইউ আর মেকিং দ্য প্রেসিডেন্ট ভেরি পাওয়ারফুল। উনি তো এত কোটি লোকের ইলেক্টেড, প্রধানমন্ত্রী তো একটা কনস্টিটুয়েন্সি, স্মল কনস্টিটুয়েন্সির থেকে ইলেক্টেড, ওইখানেও সম্মত। কিন্তু ওইটা কনস্টিটিউশন এমেন্ড করে এইটা আপনাকে করতে হবে যে কিছু কিছু কাজ যেটা এখন রাষ্ট্রপতি করছেন না, সেটা ওনাকে দায়িত্বটা দিতে হবে। ধরেন ফর ইনস্টেন্স আমার ভিউ হচ্ছে ডাইরেক্ট ইলেকশন, বাট আমি সেখান থেকে সরে এসে, বিকজ ওটা তো করবে না সরকার, আমি যেটা করি যে আপনি যেটা করতে পারেন যে ঠিক আছে, ইলেকশন কমিশনের মধ্যে প্রাইম মিনিস্টার উইল নট ইন্টারফিয়ার, ওইটা উনি অ্যাপয়েন্ট করবেন। কি অ্যাপয়েন্ট এখনও উনি করেন, কিন্তু এটা উনাকে আপনি ছেড়ে দেন কিভাবে হবে। বা আপনি এইখানে ধরেন আর যেসব কনস্টিটিউশনাল পদ আছে, অ্যাটর্নি জেনারেল ইজ এ কনস্টিটিউশনাল পজিশন, উনি অ্যাপয়েন্টমেন্ট করবেন। বা এরকম কিছু কিছু কাজ যদি আপনি ওনাকে দিয়ে দেন, তাহলে হয়তো একটা ভারসাম্য ক্রিয়েট হতে পারে। ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে প্রয়োজনীয় মনে করেন কিনা? কে মানে এই মানে রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতাগুলো থাকলে ভালো হয়, বা এটার প্রয়োজনীয়তা আছে কিনা আমাদের দেশে, প্রয়োজনীয়তা আছে কিনা মনে করছে। বিকজ এই যদি না করেন তাহলে হি বিকামস ভেরি পাওয়ারফুল। এই যে আওয়ামী লীগের গভর্নমেন্ট করেছিল কি সার্চ কমিটি নাকি একটা করেছিল এগুলি করার জন্য, এইগুলিতে কোনো লাভ টাভ হয় না। বিকজ যে ধরেন একজন চিফ জাস্টিস বা দুইজন জজকে দিয়ে আরও 2-3-4 জনকে নিয়ে আপনি এটা করলেন, ওদের কাছে যে নামগুলি যায় এইগুলি তো ওরা করে দেয় যে কি নাম আছে, সো ওইটাতে আপনার সলিউশন হচ্ছে না, সলিউশন হবে না। আইওয়াশ টাইপের বিষয়টা হয়ে যায়, মানে সামহাউ ওটা কি আইওয়াশ টাইপের একটা বিষয় হয়? ইট ইজ আইওয়াশ। যদি আইওয়াশ না হয় তাহলে আজকে 2টা চিফ ইলেকশন কমিশনার বাইরা জেলে কেন আছেন? আমি একটু যোগ করতে পারি এখানে? এখানে আমি মহসিন ভাইকে একটু তার দৃষ্টি আকর্ষণ করছি। এখানে কিন্তু আমরা কয়েকটা বিষয় কিন্তু আমরা ঐক্যমত হয়েছি। যেমন চিফ জাস্টিস কে হবে,
ওই ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে মোস্ট সিনিয়র টু, এর মধ্যে ওয়ান অফ দেম, যাকে আপনি চয়েস করেন। তাহলে এখানে কিন্তু মোটামুটি একটা ইন্টারফেয়ারের জায়গাটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। এক, আপনি প্রধান নির্বাচন কমিশন, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় বিবাদটা ছিল কি হবে, সেখানে আমরা কিন্তু স্পষ্ট আমরা ডিসিশন নিয়েছি যে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি হবে, যার মেম্বার হবে প্রাইম মিনিস্টার, অপোজিশন লিডার এবং থার্ড পার্টির একজন নেতা। তো এই যদি কাঠামোতে আমরা যাই, তাহলে তো অনেকটা মনে হয় জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায়। দেখেন, স্পিকার আপনার লোক, ওর মধ্যে প্রধানমন্ত্রী থাকবে আপনার লোক, ঠিক আছে? এর মধ্যে আপনি ওই ব্যুরোক্রেসি চাইবে যে আমাদের একজন আসুক, ইউসি। সো এইটা, দিস উইল নট রিয়েলি সলভ ইউর প্রবলেম। এইখানে যেটা আমি মনে করি যে যদি আপনার একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যদি করতে পারেন, যেখানে আপনার আফটারঅল আপনার স্টেক হোল্ডার্স তো আর্ম ফোর্সেসও আছে, ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। ধরেন ওদেরকে নিলেন বা আরও যে কয়েকজনকে পারেন কিছু ভারসাম্য নিয়ে আসেন, যে প্রধানমন্ত্রী থাকবেন, লিডার অফ দি অপোজিশন থাকবেন, স্পিকারের নেতৃত্ব, নো প্রবলেম, এরা থাকবে। এর মধ্যে আপনি আরও কয়েকজনকে যুক্ত করেন, যেন ট্রেজারি বেঞ্চ আর অপোজিশনের একটা ইকুয়াল ইয়ে থাকে, ঠিক আছে? বিকজ স্পিকার ইজ ইউর ম্যান। হ্যাঁ, আর তারপরে আপনি নিয়ে আসেন, অথবা এটা প্রেসিডেন্টের হাতে ছেড়ে দেন। বাট ইউ হ্যাভ একটা, ইউ সি, এটা তো এত সোজা না যে আমরা এইখানে বসে এটা আলাপ করে নেব। ইউ সি, প্রচলিত ইট হ্যাজ টু বি ডিবেটেড, ইট হ্যাজ টু বি ডিবেটেড প্রপারলি। 2-3 দিন লাগবে, প্রত্যেকটা পজিশনকে নিয়ে আপনাকে আলাপ করতে হবে যে কোথায় কি আছে। যদি সেটা চাওয়া হয় আর কি, যদি মানে সেটা তো সরকারের পক্ষ যদি থেকে আমি চাওয়া হয়। এই প্রক্রিয়া করি, তাহলে কিন্তু এই যে আপনি যে 3-4 জনের নাম বললেন, এরা কিন্তু জানলো যে হুইজ দ্য ম্যান, কে কে এখানে আছে। কিন্তু এখন সার্চ কমিটির সবচেয়ে বড় সংকটটা হয় কি, সার্চ কমিটিতে আপনি কে নাম দিল আর রাষ্ট্রপতি কার নাম ঘোষণা করলো, এ কিন্তু জনগণ জানতে পারে না। একজন দর্শক আছে আপনাদের সাথে কথা বলতে চাই, তার প্রশ্ন নিয়ে একটু আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি চট্টগ্রাম থেকে সারোয়ার। চট্টগ্রাম থেকে সারওয়ার, আপনার প্রশ্নটি রাখবেন। জি, আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার বিরোধী দল কি এমন বিরোধী দল চাচ্ছে যে সরকার দল ধর্ষণ করবে, খুন করবে, দুর্নীতি করবে, আর বিরোধী দল জি হুজুর বলবে, সব ঠিক আছে বলবে, এরকম কিছু চাচ্ছে কি? আমি কি জবাব দেবো? ছোট করে যদি নিতে পারেন। হ্যাঁ দর্শক, আপনার কাছে কেন এই প্রশ্নটা আপনার মনে জাগলো আমি এটা বুঝতে পারছি না। আপনি যদি বর্তমানে এই দুইটা সংসদ দেখেন, এই আমাদের 13তম যে আমাদের সংসদ, সেখানে দেখবেন যে এই সংসদটা যত লোকের সাথে আমরা মোটামুটি এখন পর্যন্ত সবাই বলছে যে একটি কার্যকরী সংসদ। এখানে কিন্তু প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হয়। আপনার কি মনে হয় বিরোধী দল এখানে ওই যেটা আগে আমরা শুনতাম গৃহপালিত বিরোধী দল? নো, আপনি দেখবেন এখানে সরকারের সমালোচনা করছে, তারা সরকারকে ক্রিটিসাইজ করছে, সরকারকে তারা পরামর্শ দিচ্ছে, তারপর কিন্তু সিদ্ধান্ত। এমনকি বিরোধী দল বলছে যে এটা একটা কার্যকরী সংসদ। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্ন নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি রাখবেন। আমি মুনির আহমেদ, ঢাকার বনশ্রী থেকে বলছিলাম। জি, প্রশ্ন করবেন। জি, আমি বলছিলাম যে আগে দুজন প্রশ্ন করেছেন, দুজন দর্শক, তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি যে এখানে এনসিপির কোন মিটিং এ কারা আক্রমণ করলো, এটা সরাসরি বিএনপির এমপিদের কে আঙ্গুল তুলে তারা কথা বলতে চাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এবারে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যা এই পর্যন্ত 55 বছর স্বাধীনতার পরে এই ধরনের নির্বাচন আর কখনো হয়নি। যদিও তুলনামূলকভাবে 2001 এবং 2001, 96 এবং 91 নির্বাচনকে সবচাইতে গ্রহণযোগ্য বলা যায়, তারপরেও এবার বলতে হচ্ছে 17 বছর এই স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে জগদ্দল পাথরের মতো বকে বসিয়েছিল। কোন রাজনীতি, বিএনপির রাজনীতি শুধু না, যারা সক্রিয় রাজনীতি করেছেন তারা সহ, যারা অতীতে করেছেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন এবং যারা ব্যবসা বাণিজ্য করেছেন, সবাইকে ছত্রভঙ্গ করে বিভিন্ন ভাবে পর্যুদস্ত করা হয়েছে। কারণ এবারে নির্বাচনের ব্যাপারে কারো কোনো কথা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিশেষ করে ছাত্র আন্দোলন আমরাও করেছি। 69 যখন গণ আন্দোলন হয়, শহীদ আসাদ যখন মারা যায় গণ অভ্যুত্থানে, তখন আমরা স্কুলের ছাত্র, আমরা 90 আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি। মনির আহমেদ, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আপনি সম্ভবত আগের যে দুজন দর্শক ছিলেন তাদের যে প্রশ্ন, তার প্রতিবাদে
বিষয়টা বিশ্লেষণ করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার না জন্য। না, আরেকটু আমাকে একটু সময় দেন, আরেকটু কথা বলতে চাই। আপনি একটু এবারে ছোট করে সংসদের মতো বলবেন। জি। সার্বভৌম সংসদ বাংলাদেশের ইতিহাসে হয়নি। আমি শুধু দুইজন দর্শকের পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি, এবারে সংস্কারের ব্যাপারে যে কথাগুলো হয়েছে, বিএনপি তো বিভিন্ন ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বাংলাদেশের মানুষ তার পরিপ্রেক্ষিতে 2/3 মেজরিটি দিয়েছে বিএনপিকে। বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। 16 কোটি মানুষ ভোট দিয়েছে এখানে, সর্বস্তরের মানুষ। এখানে তো কারো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ। জি, আর একজন দর্শক আছেন এই মুহূর্তে। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি রাখবেন। আমি ঠাকুরগাঁ থেকে আব্দুল মজিদ সরকার বলছিলাম। আমি দুজন অভিজ্ঞ আলোচকের মতামত জানতে চাচ্ছি। আমি বেশি করে জানতে চাচ্ছি এই যে মুশারফ হোসেন স্যারের কাছে। আমার বাড়ি ঠাকুরগাঁ 3 অঞ্চলের কথা আপনাকে বললাম, যে সংবিধানের 118 অনুচ্ছেদে লেখা আছে সরকার বা স্থানীয় সরকার নির্বাচন 5 বছর পর হয়। কিন্তু একবারই আওয়ামী লীগের আমলে হয়েছিল আপনার 5 বছর পর। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, সংবিধানের 126 অনুচ্ছেদে লেখা আছে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী রিটার্নিং অফিসার পুলিং অফিসার সরকারি রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করিবে, কিন্তু পালন না করলে কি হবে এটা কিন্তু আমার লেখা নেই। আমি যেহেতু সংবিধানের একজন ছাত্র, কিন্তু সংবিধানে 58 নিষেধে লেখা আছে জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার লেখা হবে, সংবিধানে 58 গ এবং ঘ। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু বিএনপির করেই বদনামটা পড়বে। আপনারা পরবর্তীতে স্থানীয় নির্বাচন কিভাবে করবেন? অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি পেয়েছি। মোশাররফ ভাই, আপনার কাছে প্রশ্নটি রেখেছেন। দর্শক যে প্রশ্নটি রেখেছে আমি তাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনি দেখবেন উনি বলেছে যে জাতীয় নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার কি হবে। দেখেন ওই সময় কিন্তু বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে স্থানীয় সরকার নির্বাচনের সময়। এখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ থাকে না, কারণ একটা গভর্নমেন্ট যখন আছে সেখানে আরেকটা গভর্নমেন্ট তো আপনি তৈরি করতে পারবেন না। কিন্তু দেখতে হবে যে ওই সরকারটা কি রোল প্লে করে। যেমন আপনার আওয়ামী লীগের আমলে ছিল যে একটা মার্কা ছিল, শেখ হাসিনা মার্কা ডিক্লেয়ার করা মানে তাকে নির্বাচিত করা, প্রশাসন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করে তাদের মানে একটা দায়িত্ব ছিল। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে যে কোনো নির্বাচনে বিএনপি দলীয়ভাবে প্রার্থীও দেবে না এবং প্রভাবও বিস্তার করবে না, এবং নির্বাচন কমিশন এখন স্বাধীন। আমরা বিশ্বাস করি যে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন আগামী শীতকালে অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই নিরপেক্ষভাবে হবে, কারণ এই নির্বাচন নিরপেক্ষ করার জন্য ইতিমধ্যে দলীয় প্রতীক বাদ দিয়ে দেওয়া হয়েছে। নিরপেক্ষতার প্রশ্ন যখন আসছে তখন সেখানে একটু বলতে হয় ইসিতে যে চুক্তিভিত্তিক নিয়োগটি দেওয়া হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী পক্ষ থেকে, যে এমন কাউকে যদি আসলে নিয়োগ দেয়া হয়, বলা হয়েছে যে চাকরিতে আসলে এখন মেধার দরকার হয় না, বিএনপির পদ থাকলেই হয়, এমনটা তারা বলেছেন। এবং যে ইসি সচিবের অতিরিক্ত সচিব পদে যাকে নিযুক্ত করা হয়েছে তার ব্যাপারে বলেছেন যে এতদিন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার ছিলেন তিনি, তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সেটা নিয়ে কি বলতে চাইবেন? না, এখানে আপনি দেখেন ইউনিট সরকার যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের আমলে প্রায় 800 থেকে 900 বিসিএস কর্মকর্তাকে ওএসডি করে রেখেছিল, যেটাকে আমরা বলি বৈষম্য করা হয়েছে তাদের প্রতি, তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবং ইউনিট সরকার এসে দেখবেন একটা কমিটি করে প্রায় 700 সচিবকে সচিব মর্যাদা পদোন্নতি দিয়ে তাদের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এখন তাদের অনেককে তো ডক্টর ইউনূস সরকারের আমলে সচিবের দায়িত্ব বিভিন্ন জায়গায় দায়িত্ব হয়েছে, তারা কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেনি? যে দর্শকও বললেন যে এই নির্বাচনটা সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখন যিনি ক্যাবিনেট সচিব নাসিবুল গনি না ওনার না, উনি তো ইউনূস সরকারের অধীনে ছিল, তো ওনার ব্যাপারে তো কোনো প্রশ্ন ওঠে নাই, এখনও উঠবে কেন? অর্থাৎ এই জায়গাগুলি থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তো আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, একটা বৈষম্য বিরোধী একটা দল কানা প্রশাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক প্রশাসনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে এই যাত্রাটা আমরা শুরু করেছি, দর্শক যিনি প্রশ্ন করেছে ওনারও আস্থা রাখা উচিত, কারণ বিএনপি ইতিমধ্যে জাতির কাছে কিন্তু কথা দিয়েছে যে কোনো জায়গায় দলীয় দৃষ্টিকোণে বিচার করা হবে না। অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মোহসিন রশিদ আপনার কাছে আসি। মোশাররফ ভাই যেটি বলছিলেন যে দলকানা প্রশাসন থেকে বিএনপি বের হয়ে আসছে, কিন্তু বিএনপির এই দলীয় নিয়োগ নিয়ে নানান প্রশ্ন উঠছে বিভিন্ন ভাবে। ইসি সচিবের অতিরিক্ত সচিব পদের যার কথা বললাম, এর বাইরে গত বৃহস্পতিবার রাতে আলাদা প্রজ্ঞাপনে 11টি সরকারি সংস্থা, বোর্ড, কর্পোরেশনে শীর্ষ পদে বিএনপির নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ নেই, সেটি নিয়ে নানা ধরনের বিরোধী পক্ষে আসলে মতামত আসছে।
এই বিষয়গুলোকে আপনি কি মনে হন বিএনপি কি আসলে আগের সরকার যেটি কিনে সবসময় কথা হতো যে তারা সবসময় দলীয়করণ করে গেছে সেই পথে আগাচ্ছে নাকি আপনি এটিকে এখন পর্যন্ত আমি যেটা দেখেছি যে পলিটিসাইজ করছে বিএনপি সব কিছু। আমি যদি শুরু করি বাংলাদেশ ব্যাংক, আমি যদি বলি ওই যে হবিগঞ্জ না কোথাকার একজন ব্যারিস্টারকে একটা ইম্পর্টেন্ট পদে বসানো হয়েছে, সে হলো আপনার দলীয়। 11 জনকে এই যে সেক্টরসগুলি আছে, কর্পোরেশনসগুলি আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কর্পোরেশনস। এই কর্পোরেশনসগুলিতে সবসময় কিন্তু চেয়ারম্যান অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে লোকজন হতো। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি, অমুক সেক্রেটারি, এদেরকে এনে যেটা বসানো হয়েছে, দিস ইজ দলীয়করণ। সিমিলারলি আমি দেখেছি যে ইউনিভার্সিটিসগুলিতেও দলীয় লোকজনকে বসানো হয়েছে, পাবলিক ইউনিভার্সিটিসগুলিতে। আওয়ামী লীগও তাই করেছে, বাট এখন ধরেন যাদেরকে দেওয়া হচ্ছে এদের মেধা, এদের ইয়েটা ইজ কোয়েশ্চেনেবল। মানে তারা কি শুধুমাত্র স্যাক্রিফাইসটাকে দেখছে যেমনটি মোশাররফ ভাই স্যাক্রিফাইস বলছিলেন দেখছে, হ্যাঁ রাইট। বাট দেখেন, আমার কোনো আপত্তি থাকতো না যদি আজকে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইমাজউদ্দিন সাহেবের মতন একটা লোক হতো বা মুনিরুজ্জামান সাহেবের মতন একটা লোক হতো। সো আমার তখন কোনো ইয়ে থাকতো না। কিন্তু এই যে দলীয়করণ, তারপরে আপনি এই যে ইলেকশন কমিশনে আপনার দলের একজনকে অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে আপনি সচিব হিসাবে নিয়োগ দিয়েছেন, এইগুলি মানুষ যখন আপনি ইলেকশন করতে যাবেন, মানুষ কিন্তু আপনাকে নিরপেক্ষ ভাববে না এই ইলেকশন কমিশনে এটা দেওয়ার জন্য। মানুষ ভাবছে যে আপনারা দলীয়করণ করে এই লোকাল ইলেকশন, যেগুলি লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, এইগুলিতে আপনি প্রভাব ফেলবেন। এক, তারপরে দেখেন আপনি এই যে এই যে আমাদের সিটি কর্পোরেশনগুলিতে আপনি এখানে ধরেন আপনি এটা নাও করতে পারতেন আপাতত। ধরেন যে এক্সিকিউটিভ অফিসার বা যিনি চালান ওইটা বেসিক্যালি ওনার উপরে ছেড়ে দিতেন, বা সরকার থেকে আপনি কাউকে আপনার লোকই দিতেন, আপনার যাকে আপনি ভালোবাসেন আপনার লোক ওকে দিতেন, আমার কোনো। বাট এটা নিয়ে কথা হয়, অনেক কথা হয়, অ্যান্ড দিস ইজ নট গুড ফর দি তারেক রহমান গভর্নমেন্ট। বিকজ আপনাকে একটা কথা বলি, সেই তারেক রহমান গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক কনস্পিরেসিস চলছে, হ্যাঁ। এবং আপনি যদি দেখেন বিএনপির খালেদা জিয়া ছাড়া আর কিন্তু জিয়াউর রহমান সাহেব উনি টার্ম কমপ্লিট করতে পারেন নাই, সাত্তার সাহেব ওনাকে সরিয়ে দেওয়া হলো, এখনও গুঞ্জন আছে যে কিছু হতে পারে, একটা থার্ড পাওয়ার নিয়ে নিতে পারে যদি প্রবলেমসগুলি হয়। সো এইটা যখন আমি শুনি তখন আমাকে নওয়াজ শরীফ, পাকিস্তানের প্রাইম মিনিস্টার, পারভেজ মোশাররফ আমার সামনে তখন এগুলি সব ভেসে ওঠে যে সো বাংলাদেশও হতে পারে। আমার তাসকিনকে সরিয়ে দেওয়া হলো ইসে থাইল্যান্ডে, আর্মি টুক ওভার পাওয়ার। সো এই জিনিসগুলি আছে। এই দলীয়করণটা এইটা না করলেও পারতেন, বিকজ ইউ নো দিস আর ভেরি, আপনি দেখেন আপনি 12টা এক একটা এসে 12টা 15টা 20টা করে কলকারখানা আছে। এখন আপনি যদি আমাকে দিয়ে দেন সেটা, তাহলে আমি এই 20টা কলকারখানার মোটামুটি মালিক হিসাবে চালাবো। তো এদের তো চালানোর কোনো ক্যাপাসিটি নাই। তাহলে এরা কি করবে? এরা ডাইরেক্টরসকে ডাকবে, আমি বল শেষ করে দিই, ডাইরেক্টরসকে ডাকবে, বলবে আমাকে প্রত্যেক মাসে এত টাকা দিবা, বাকি সব তোমরা যা ইচ্ছা। আমি এই প্রশ্নে আসতে চাচ্ছিলাম যেখানে দুর্নীতি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিনা। আমি মোশাররফ ভাই আপনার কাছে একেবারে ছোট করে জানতে চাইবো যে আমলারা ডিমোটিভেটেড হচ্ছে না আপনাদের কাছে মনে হয় কিনা? যারা নিয়মিত যারা আমলা তারা কি এখান থেকে ডিমোটিভেটেড, যদি রাজনীতিকরণ এখানে বেড়ে যাচ্ছে কিনা? এই জায়গাগুলোতে আমি একটু কথা বলি। আপনি দেখেন যে কথাটি বলা হয়েছে যে বিএনপি সরকার জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, জনগণ প্রত্যাশা করে কি তারা সুশাসন প্রত্যাশা করে। এখন আমি মহসিন ভাইয়ের কাছে আমি জানতে চাই, ধরেন ঢাকা শহরের ধরেন, এখন ঢাকা শহর সিটি কর্পোরেশনগুলো যদি জনকের সেবা না দিতে পারে, তাদের দায়িত্বটা ঠিকভাবে না পরিচালনা করতে পারে, তাহলে দায়টা কার উপর গিয়ে বর্তাবে? আপনার ক্যাপাবিলিটি আপনারা দেখছেন, আপনি মনে না কার উপরে বর্তাবে? নিশ্চয়ই জনগণ বিএনপিকে দায়ী করবে,
যে বিএনপি সরকার আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছে না, আমাদের নাগরিক যে সেবাগুলি, আমার পানি সরবরাহ, আমার বিদ্যুৎ, আমার পরিষ্কার পরিচ্ছন্ন, আমার সুশাসন নিশ্চিত, এই দায়িত্বটা কার উপর যাবে? ইচ্ছে যাবে। মানুষ বলবে কি? এখনো বলে যে ক্ষমতা বিএনপি, সুতরাং একটা ঘটনা ঘটলেই বিএনপিকে দায়ী করা। এখন এইরকম একটা ট্র্যাডিশন তো আমাদের দেশে আছে, যার জন্য বিএনপি চেয়েছে যে এই ইন্টেরিয়াম সময়টা, অর্থাৎ নির্বাচন আগামী থেকে শুরু হচ্ছে, এই সময় যাতে জনগণের সেবাগুলোকে আমরা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই ধরনের লোকগুলিকে দেওয়া হয়। কিন্তু এখানে যে তকমাটা আপনাদের উপর জুড়ে যাচ্ছে, যে দলীয়করণ করা হচ্ছে, সেটি থেকে আসলে আপনারা কিভাবে এখন আগামীতে যদি নির্বাচিত হয়, ধরেন বাংলাদেশে এখন আমরা 213 জন নির্বাচিত হয়েছি, এরা কি দলের পরিচয় মানুষ না? এরা বিএনপি থেকে মনে করেন না যে দুর্নীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে? এখানে বিএনপি থেকে নমিনেট, বরং এই লোকগুলি আপনার একটা দায়বদ্ধতা থাকে, তার একটা কমিটমেন্ট থাকে যে আমাকে জনগণ ভোট দিয়েছে, দল আমার প্রতি আস্থা রেখেছে, সুতরাং আমাকে জনগণের পারপাসটা আমাকে সার্ভ। প্রত্যেকটা সেক্টরে তাহলে কি দলীয়করণটা হয়ে যাচ্ছে? সেটা না, সরকার পার্সেন্টেজটা কত? বাংলাদেশে মোর দান প্রায় 14 থেকে 15 লাখ সরকারি কর্মকর্তা আছে, কয়জন? বিএনপিতে 50 জন লোক এখনো পর্যন্ত দেয়নি। শীর্ষ পদে যদি সবাইকে দিয়ে রাখেন, কোথায় শীর্ষ পদ আপনি দেখেন? মানে সিটি কর্পোরেশনের সচিব ইজ মোর দান এডিশনাল সেক্রেটারি পদ, তাকে এমপির চেয়েও বিলো পোস্ট তার। অ্যাডভোকেট মোহসেন রশিদ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির জন্য আপনি আবেদন করেছিলেন 24 জন সম্ভবত, সেটি আজ খারিজ হয়ে গেছে। আপনি কেন মনে করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটার সাংবিধানিক বৈধতা নেই? ওকে, এইটা করা হয়েছিল একটি বিশেষ পরিস্থিতিতে। আপনার প্রথম অ্যামেন্ডমেন্ট সংবিধানে যেটা করা হয় সেটা 47(3) আর্টিকেল অ্যাড করা হয়েছে এই কাজে 1973 জুলাই 5 না সামথিং, 5 দিন পর, এই অ্যামেন্ডমেন্ট করার 5 দিন পর এই আইনটা করা হলো, আইসিটি আইনটা ট্রাইব্যুনালের। এইটা কোনোদিন কার্যকর হয়নি, বিকজ 1974-এ প্রথমে 1973-তে দিল্লি এগ্রিমেন্টের পরে 90,000 পাকিস্তানিদেরকে পাঠিয়ে দেওয়া হলো। এনিওয়ে, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। 195-এর বিরুদ্ধে অভিযোগ ছিল, যেটাকে ট্রায়াল করার জন্য এই আইনটা করা হয়েছিল 1973-তে। এই আইনটা করার পর কোনো দিন কোনো কোর্ট কনস্টিটিউট হয়নি, বিকজ 1974-এ দিল্লিতে ট্রাইল্যাটারাল এগ্রিমেন্টে ওই 195-কেই আমরা ছেড়ে দিয়েছি। বাংলাদেশ বলেছে আমরা ক্লেমেন্সি দিয়ে দিলাম, ঠিক আছে বাবা আপনারা যান। সো এইটা ডেড আইন, এর কোনো ফাংশনই ছিল না। এইটাকে 2009-এ ডিউরিং দ্যাট শেখ হাসিনা রিজিম, ওরা এইটাকে একটি ছোট অ্যামেন্ডমেন্ট করে এই বামদের তারা করলো কি, জামাতের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির এবং অনেককে ফাঁসি দিয়েছে। এটা তো ওদের জন্য ছিল না। ওদের জন্য তো যদি আপনি ট্রাই করতে চান, ওদের জন্য তো কোলাবোরেটরস ট্রাইব্যুনাল অ্যাক্ট ছিল, যেটা 1975-এ সায়েম সাহেবের সময় সেটাকে বাদ দেওয়া। ওইখানে 30-32 হাজার লোক অ্যারেস্ট করা হয়েছিল, 700 বিচার হয়েছিল, 700 সামথিং। সি, সো ওইখানে আপনি করতে পারতেন এটা, আপনি তো সেটা না করে এইখানে আপনি একটা ম্যানুপুলেট করেছেন, ইউ হ্যাভ অ্যাবিউজ দিস আইসিটি অ্যাক্ট। তারপরে আসলো 24-এ অ্যামেন্ডমেন্ট করে এখন চালাও, শেখ হাসিনার ঢুকায় দাও আইসিটিতে। এখন প্রত্যেকটা লোককে আইসিটিতে ঢুকায় দিচ্ছে। আর একটা খুন হয়েছে, ঢুকায় দাও। আচ্ছা, ওই মোশাররফ যে জিয়াউর রহমানকে বলে গুলি মেরেছিল, ঠিক আছে, মুজাফফর, আই এম সরি, মুজাফফরকে আপনি ট্রাই করেন, আইন অনুযায়ী ট্রাই করেন। আপনি মুজাফফরের তো দুইটা, একটা গুলি করা আর একটা হি ওয়াজ এ ডেজার্টার ফ্রম দি আর্মি, সে পালিয়ে গেছে, ওইটা ট্রায়াল মিলিটারি করছে। ওইটাকে আইসিটিতে ঢুকাতে গেলেন কেন? হোয়াট ইজ ই গট টু ডু উইথ আইসিটি? আইসিটির তো একটা প্রস্তাবনা আছে যে কেন এটা করা হয়েছে। সো এইটাকে দিস হ্যাজ বিকাম আ ট্রাইব্যুনাল ফর জুডিশিয়াল মার্ডার্স। আমার রুল যেটা চেয়েছি ওর মধ্যে আমার লাস্ট 2 লাইনস হচ্ছে, যদি এটাকে ইফ ইউ ডোন্ট টেক কেয়ার, কালকে আরেকটি গভর্নমেন্ট আসবে এবং আইসিটিকে আজকে যারা ক্ষমতায় আছে ওদেরকেও তো ঝুলাইতে পারে আইসিটিতে। সো যে ট্রাইব্যুনাল করা হয়েছে একটা কাজের জন্য, ওই কাজই হয় নাই, বিলুপ্ত করেন ওকে, যেটাকে মিসইউজ করেছেন, অ্যাবিউজ করেছেন, বাদ দিয়ে দেন একে। আপনি শেখ হাসিনাকে ট্রাই করতে চান, আপনি আইন করে ট্রাইব্যুনাল করে করেন না, আরেকটা ট্রাইব্যুনাল করেন, কোনো অসুবিধা নাই তো। সো ওরা খারিজ করে দিয়েছে, আমি আপিল করব। এবার মোশাররফ হোসেন, একেবারে শেষ অংশে চলে এসেছি। রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করে ঝুঁকিপূর্ণ কাউকে রাখছে না সরকার,
এমন বিএনপি সরকার কোন বিষয়গুলোকে আসলে ঝুঁকিপূর্ণ মনে করছে, বিশেষ করে রাষ্ট্রপতি বিদায়ের পর থেকে এই বিষয়গুলোকে নিয়ে না, এখানে নানান বিশ্লেষণ এখানে হচ্ছে। দেখবেন বিগত 15টি বছর যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যারা প্রশাসনের লোক ছিলেন বা রাষ্ট্রের কর্মচারী ছিলেন, তারা কি তাদের দায়িত্বের প্রতি সচেতন হয়ে দায়িত্ব পালন করেছেন? এই যে আপনি দেখেন 2018 যে নির্বাচন হয় রাজনৈতিক দলের মধ্যে, জনগণ পছন্দ করে যাকে তাকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বাড়াবে। একজন ডিসির ফাংশন কেন রাতে তাকে ভোট কেটে দিতে হবে? একজন এসপির ফাংশন কেন যে মিথ্যা? আমি যখন 2018 আমি ক্যান্ডিডেট ছিলাম, আমার এলাকায় 5টা মামলা করেছে মাসুম ভাই, জানবেন 74 এর স্পেশাল পাওয়ার অ্যাক্ট। জঘন্য। আপনার কি রিলেশনটা কি? আমি ইলেকশনের সাথে আমার 74 এর আইনের কি সম্পর্ক? অর্থাৎ আপনি প্রতিহিংসাভাবে রাজনৈতিক শক্তিকে নিচ্ছিন্ন করার জন্য প্রশাসন এখানে কারো পক্ষ হয়ে কাজ করেছে। তো সেই ধরনের কর্মকর্তা কর্মচারী দিয়ে কি একটা গণতান্ত্রিক বাংলাদেশ আপনি চালাতে পারবেন? সেই বিবেচনায় এটা আসলে যারাই এবং আমি মনে করি শুধু না, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি না, এখন তাদেরকে তারা যে অপরাধ করেছে, তাদের দায়িত্বের বাইরে গিয়ে যে তারা যে অন্যায়টা করেছে, তার জন্য তাদের বিচার কি আসলে বিএনপি উচিত করবে কিনা? হওয়া উচিত, আমি মনে করি হওয়া উচিত। একেবারে 30 সেকেন্ডস বড় জোর দিতে পারে, শেষ আমাদের সময়। আমরা যে পলিটিসাইজেশনের যে কথাটা বলছিলাম, এইখানে ইউ সি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ পাবলিক পারসেপশনটা কি পলিটিক্সের মধ্যে। এক্স্যাক্টলি, পারসেপশনটা হচ্ছে পলিটিসাইজেশন, পারসেপশন ইজ গোয়িং এগেইনস্ট বিএনপি। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।